সেবা আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে যেসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকে ইমার্জেন্সি সেবায় ফিরে যাব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই সাতটা আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং মিটিং সেবা বন্ধ থাকবে। এই 7 দিনের মধ্যে আমাদের দুটো দাবি ছিল, এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ করতে হবে এবং এটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই, তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের সুরাহা না পাই, তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। আমি শেষ করি, আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যে হাসপাতালগুলোতে যে মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করবো। যদি এখনই করতে পারে আমরা এখনই করবো, ওনারা দিলে করে এটা ড্রাইভার ওনারা করে করবো। ইমার্জেন্সি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আমরা ইমার্জেন্সি সেবা চালু করবো। আপনারা গত 16 বছর এই ধরনের কোনো আন্দোলন করেননি, কেন এই ধরনের আন্দোলন করতে পারেননি বা কেন বলেননি? এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর উনি কি এই ধরনের দাবি মেনে নিতে পারেন কিনা? সরকার আসলে দায়িত্ব দিয়েছে 15 থেকে 20 দিন। তিনি কি এই ধরনের যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে, আইনি যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলো কি এই সরকার করতে পারবে কিনা সেটা কি আপনারা জানেন কিনা? সেকেন্ড হচ্ছে রোগীদেরকে জিম্মি করে এই ধরনের আন্দোলন কতটুকু যৌক্তিক? আপনারা ডাক্তাররা মানবিক দিক বিবেচনা করে আপনারা রোগীদেরকে জিম্মি করে এই ধরনের আন্দোলন কতটুকু যৌক্তিক হতে পারে সেটা আমি একটা কথা বলি, চিকিৎসকদের আমরাও নিন্দা জানাই, আমরাও যেমন কষ্ট পেয়েছি, কিন্তু অসহায় রোগীরা যেন শিশুরা যেমন এনএসিতে চিকিৎসা আছে, এসডিউতে আছে, তারা যেন চিকিৎসা করানো না পারে এই জিনিসটা ক্লিয়ার করে। ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা ঢাকা মেডিকেলের নিউরোসার্জন নেটওয়ার্ক ইমার্জেন্সিতে 24 ঘন্টার মধ্যে সার্জারি দেওয়া হয়, সার্জারি করা হয়। আজকে না, সারা ইতিহাসে সবসময় হয়েছে। আমরা সর্বক্ষণ না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়
দিয়ে সেবা দিয়েছি, সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, সেই ডাক্তার চাই। কিন্তু আমার কথা শুনেন আপনারা, গতকাল রাতে একটা ইনসিডেন্ট, এটা আসলে ইতিহাস পুরাই করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোন ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি, বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতি রামদা দিয়ে ওই রোগীকে মৃত্যু ইনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এইরকম একটা পরিস্থিতি আপনাদের কোন ইতিহাসে দেখাইতে পারেন? বাংলাদেশে দেখাইতে পারেন? সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন? আমাকে বলেন। আমি আপনাকে বলেন, আমি আপনাকে বলেন। আমি আপনাকে দুটো প্রশ্ন করেছি। এক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়েছে ডিসি ডক্টরদের। এই সরকার যে সাংবিধানিক যে কাঠামো আছে, কাঠামোতে কি আইন প্রণয়ন করতে পারেন না? করতে পারেন না। আপনারা যে দাবিটা করেছেন, এই দাবিটা কতটুকু যৌক্তিক আপনার কাছে? এক। সেকেন্ড হচ্ছে আপনারা কি বলেছেন? ডাক্তাররা হচ্ছেন মানবিকভাবে সেবা দিচ্ছেন, ঢাকা মেডিকেল থেকে শুরু করে পুরো বাংলাদেশে সেবা দেওয়া হচ্ছে। আপনারা মানবিক মানুষ, এই মানবিক মানুষগুলো যারা এই হিসাবে আসছে, তারাও কিন্তু মানবিকতার পাশে দাঁড়ানোর জন্য তারা আপনাদের কাছে আসছেন। আপনারা যদি তাদেরকে জিম্মি